আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের তো নিশ্চয়ই মনে থাকার কথা যে বাংলাদেশে ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল এবং সেখানে হতাহতের ঘটনাও ঘটেছিল। তখন তো শেখ হাসিনা ফ্যাসিস্ট হননি, মানে ২০০৯ সালে ক্ষমতায় আসার আগেও যদি আপনারা তাকে ফ্যাসিস্ট বলতে না চান, তাহলে প্রশ্ন হচ্ছে তখন তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল কেন, কারা করেছিল? কিন্তু আরো বিস্ময়কর ব্যাপার হলো যে ঘটনা গোটা পৃথিবী দেখেছে, যে ঘটনায় ২৪ জন মানুষ নিহত হয়েছে, কয়েকশো মানুষ আহত হয়েছেন, সেই ঘটনার বিচার করতে গিয়ে বাংলাদেশের আদালত শেষ পর্যন্ত একজন মানুষকেও দোষী হিসাবে রাখতে পারেনি। একসময় আদালত বলেছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ২০১৮ সালের বিচারিক আদালত ১৯ জনকে মৃত্যুদণ্ড, ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল। যাবজ্জীবন প্রাপ্তদের মধ্যে ছিলেন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান, মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এখন তিনি সংসদ সদস্য। অথচ শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার ৪ মাসেরও কম সময়ের মধ্যে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট সবাইকে খালাস দিয়েছিল। ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর আপিল বিভাগ সেই খালাস বহাল রেখেছিল। তাহলে প্রশ্ন হলো ২১শে আগস্ট কি আসলেই ঘটেছিল? অবশ্যই ঘটেছিল। আদালতও হামলার ঘটনা অস্বীকার করেনি, বরং আদালত বলেছে রাষ্ট্রপক্ষ যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল তাদের বিরুদ্ধে আইনসম্মত এবং নির্ভরযোগ্য প্রমাণে অপরাধ প্রমাণিত হয়নি। এই পার্থক্যটি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এখানেই আরও বড় প্রশ্ন জন্ম নেয়। ২৪টি মানুষ মারা গেলেন, শত শত মানুষ আহত হলেন, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রায় পুরো নেতৃত্বকে এক জায়গায় হত্যার চেষ্টা হলো। অথচ ২২ বছর পর রাষ্ট্র বলতে পারছে না হত্যাকারী আসলে কে। ২১শে আগস্ট ২০০৪ ঘোর বিএনপি জামায়াত জোট সরকারের আমল। বাংলাদেশ তখন রাজনৈতিক সহিংসতা, জঙ্গিবাদ, অস্ত্র চোরাচালান এবং ধর্মীয় উগ্রবাদের অভিযোগে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত। ঠিক সেই সময় সন্ত্রাসবাদের প্রতিবাদে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন সেই সময়কার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। বক্তব্য শেষ হওয়ার মুহূর্তে শুরু হয় গ্রেনেড হামলা। শেখ হাসিনা বেঁচে যান, আইভি রহমান সহ ২৪ জন মারা যান, কয়েকশো মানুষ আহত হন। আজও অনেকে শরীরে সেই গ্রেনেড হামলার স্প্লিন্টার নিয়ে বেঁচে আছেন। কিন্তু ভয়াবহ হামলার পর রাষ্ট্র কি করলো? রাষ্ট্র প্রকৃত অপরাধী খোঁজার বদলে হাজির করলো জজ মিয়াকে। নোয়াখালীর এক দরিদ্র মানুষ, তাকে দিয়ে স্বীকারোক্তি দেওয়ানো হলো। পরে সংবাদ মাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে এলো জজ মিয়ার পরিবারকে মাসে টাকা দিত সিআইডি। জজ মিয়া নিজেও পরে বললেন নির্যাতন করে তাকে সাজানো গল্প মুখস্থ করানো হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের সময় পুনঃ তদন্তে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেল না। একটি রাষ্ট্র যখন এত বড় হত্যাকাণ্ডের তদন্তে একজন অসহায় মানুষকে সাজানো অপরাধী বানায়, তখন সেটাকে শুধু তদন্তের ভুল বলতে পারবেন না। সেটা তদন্তের ভুল নয়, সেটা রাষ্ট্রীয় তদন্ত ব্যবস্থার নৈতিক পতন। আর এই জজ মিয়া অধ্যায় আজও বিএনপির সামনে সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন। যদি সরকারের কারো কিছুই লুকানোর না থাকে বা লুকানোর না ছিল, তাহলে বিএনপি সরকার, মানে তৎকালীন বিএনপি সরকার, তদন্তকে এমন হাস্যকর পথে নিয়েছিল কেন? ২১শে আগস্টের পরে আরেকটি অসাধারণ রাজনৈতিক তত্ত্ব বাংলাদেশের মানুষ শুনেছিল। শেখ হাসিনা নাকি নিজের ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়ে নিজের জনসভায় নিজেই হামলা করিয়েছিলেন। এই কথাটি নিয়ে একটি সতর্কতা জরুরি। এর প্রধান উৎস শেখ হাসিনার নিজের বক্তব্য। তিনি বহুবার বলেছেন সংসদে খালেদা জিয়া এবং বিএনপি নেতাদের পক্ষ থেকে এমন কথা বলা হয়েছিল। সংবাদ মাধ্যমেও শেখ হাসিনার এই অভিযোগ বহুবার প্রকাশিত হয়েছে। কিন্তু রাজনৈতিকভাবে প্রশ্নটি তো আরো গভীর। আপনার প্রধান বিরোধী দল আক্রান্ত হয়েছে, আপনার দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা অল্পের জন্য বেঁচে গেছেন, আপনার দেশের ২৪ জন নাগরিক নিহত। সেই মুহূর্তে রাষ্ট্রের প্রথম এবং প্রধান দায়িত্ব কি হওয়া উচিত ছিল? আক্রমণের শিকার মানুষটির বিরুদ্ধে বিদ্রূপ করা, নাকি হামলাকারীদের খুঁজে বের করা? রাষ্ট্র যদি প্রথম মুহূর্ত থেকেই ভিকটিমকে সন্দেহের কেন্দ্রে দাঁড় করায়, তাহলে তদন্তের নিরপেক্ষতার উপর মানুষের আস্থা থাকবে কেন বলুন তো? ২০১৮ সালের বিচারিক আদালতের রায় ২১শে আগস্টের ঘটনাকে বিচ্ছিন্ন কয়েকজন জঙ্গির
স্বতঃস্ফূর্ত হামলা হিসাবে দেখেনি। আদালত এটিকে পরিকল্পিত এবং সংগঠিত অপরাধ হিসাবে দেখেছিল এবং তদন্ত ভিন্ন খাতে নেওয়ার দায়েও কয়েকজন পুলিশ এবং গোয়েন্দা কর্মকর্তাকে দণ্ড দিয়েছিল। 2011 সালের সম্পূরক অভিযোগপত্রে অভিযোগ করা হয়েছিল হরকাতুল জিহাদের নেতা এবং বিএনপি জামায়াত জোট সরকারের প্রভাবশালী কয়েকজন ব্যক্তি এবং রাষ্ট্রীয় কর্মকর্তার মধ্যে যোগাযোগ ছিল। তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ 30 জনকে এই সম্পূরক অভিযোগপত্রে যুক্ত করা হয়েছিল। এখানে অবশ্যই বলতে হবে এগুলো ছিল প্রসিকিউশনের অভিযোগ এবং বিচারিক আদালতের গ্রহণ করা বক্তব্য। পরবর্তী উচ্চ আদালত প্রমাণের বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে অভিযুক্ত সবাইকে খালাস দিয়েছে, কিন্তু তাতে রাজনৈতিক প্রশ্নটি কিন্তু শেষ হয়ে যায় না। দেশের প্রধান বিরোধী দলের জনসভায় সামরিক মানের গ্রেনেড হামলা হলো। প্রায় পুরো শীর্ষ নেতৃত্ব একই জায়গায় উপস্থিত। এমন একটি হামলার সবচেয়ে স্বাভাবিক রাজনৈতিক ফল কি হতে পারত? আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য হয়ে যাওয়া। এই সম্ভাবনাটিকে কি অস্বীকার করতে পারবেন কেউ? পারবেন না। আজ বাংলাদেশে ফ্যাসিবাদ শব্দটির ব্যবহার এত ব্যাপক যে রাজনৈতিক প্রতিপক্ষকে অপছন্দ করলেই তাকে ফ্যাসিস্ট বলা হয়। একটি শিশু আরেকটি শিশুকে গালি দেয়, তুই ফ্যাসিস্ট, ফ্যাসিস্টের দোসর। কিন্তু ফ্যাসিবাদের কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে। রাজনৈতিক বহুত্ববাদকে ধ্বংস করা, বিরোধীদের ভয় দেখানো, বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়া, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহার করা, বিরোধী শক্তির রাজনৈতিক অস্তিত্ব সংকুচিত করা এবং সহিংসতাকে ক্ষমতার হাতিয়ার বানানো। তাহলে একটি প্রশ্ন করি, একটি দেশের প্রধান বিরোধী দলের নেতাকে যদি জনসভায় হত্যা করার চেষ্টা হয়, তার চারপাশে থাকা কেন্দ্রীয় নেতাদের উপর গ্রেনেড পড়ে, 24 জন নিহত হয়, তারপর সরকারের নিয়ন্ত্রণাধীন তদন্ত সংস্থা একজন জজ মিয়াকে তৈরি করে তদন্ত ঘুরিয়ে দেয়, এই ঘটনা প্রবাহের মধ্যে কর্তৃত্ববাদী রাষ্ট্রের উপাদান নেই কিছু? ফ্যাসিবাদের উদাহরণ নেই কিছু? শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যদি বিচার বহির্ভূত হত্যা, বিরোধী দমন, নির্বাচন নিয়ে প্রশ্ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহারের অভিযোগকে ফ্যাসিবাদের প্রমাণ হিসেবে তুলে ধরা যায়, তাহলে একই নৈতিক মাপকাঠি 2001 থেকে 2006 সালের বিএনপি জামায়াত সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য হতে হবে। নীতি যদি ব্যক্তি দেখে বদলায়, সেটা তবে নীতি নয়। আমি এখানে কোনো সরল ঐতিহাসিক সনদ দিতে চাই না যে বাংলাদেশের ফ্যাসিবাদের জন্ম ঠিক কোন তারিখে হয়েছে, কিন্তু যারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে 2009 সাল থেকে শুরু করতে চান, তাদের ইতিহাস যে সম্পূর্ণ অসম্পূর্ণ সেটাই বলতে চাইছি। 2001 থেকে 2006 সালের বাংলাদেশ বাদ দিয়ে পরবর্তী কর্তৃত্ববাদের ইতিহাস লেখা সম্ভব নয়। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, রাজনৈতিক হত্যাকাণ্ড, আহসানুল্লাহ মাস্টার হত্যা, শাহ এস এম কিবরিয়া হত্যা, জঙ্গিবাদের বিস্তার, 17ই আগস্ট 2005 দেশের 63 জেলায় একযোগে বোমা বিস্ফোরণ এবং তার মাঝখানে 21শে আগস্টের গ্রেনেড হামলা, এই রাজনৈতিক পরিবেশটিও বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস। সুতরাং যদি প্রতিপক্ষকে রাষ্ট্রীয় শক্তি দিয়ে দমন করায় ফ্যাসিবাদী প্রবণতা হয়, তাহলে বিএনপি জামায়াত আমলকে সেই আলোচনার বাইরে রাখতে পারবেন না, রাখা যাবে না, রাখাটা হবে অন্যায়। আওয়ামী লীগের অন্যায় দিয়ে বিএনপির অতীতকে মুছে ফেলা যাবে না, আবার বিএনপির অন্যায় অতীত দিয়ে আওয়ামী লীগের ভুলকেও বৈধ করা যায় না। এখানেও ইতিহাসটি ঠিক করে বলা দরকার। 11 সরকার এসে সরাসরি তারেক রহমানকে দোষী সাব্যস্ত করেনি ঠিকই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালে সিআইডি নতুন করে তদন্ত শুরু করে এবং 2008 সালে 22 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অধিকতর তদন্ত হয় এবং 2011 সালের সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ আরও 30 জন যুক্ত হন। কিন্তু 11 সময়ের পুনঃতদন্তের ঐতিহাসিক গুরুত্ব অন্য জায়গায়। সেখানেই জজ মিয়া কাহিনীটি ভেঙে পড়ে। অর্থাৎ বিএনপি সরকারের তদন্ত যে বিশ্বাসযোগ্য ছিল না, তার ভিত্তি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে প্রথম তৈরি হয়নি। বিএনপি ক্ষমতা হারানোর পরপরই সেই সময়ের বিএনপির সময়ের তদন্তের অসঙ্গতি বের হতে শুরু করেছিল। এই সত্যটিকে অস্বীকার করলে ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যায়। 2018 সালের 10ই অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় দিল। 19 জনের মৃত্যুদণ্ড, 19 জনের যাবজ্জীবন, 11 জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড। তারেক রহমানের যাবজ্জীবন, লুৎফুর রহমান বাবরের মৃত্যুদণ্ড। আওয়ামী লীগ এটিকে বিচার বলে দেখিয়েছে, বিএনপি বলেছে রাজনৈতিক প্রতিহিংসা।
এখন প্রশ্ন হচ্ছে দুটি কথার কোনটি সত্য? সমস্যা হলো বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি রাজনৈতিক পক্ষগুলোর আচরণ এমন যে তারা আদালতকে বিশ্বাস করে শুধু সেই দিন যেদিন রায় তাদের পক্ষে যায়। তারেক রহমান সাজা পেলে আওয়ামী লীগ বলে ন্যায় বিচার, তারেক রহমান খালাস পেলে বিএনপি বলে ন্যায় বিচার। একই আদালত ব্যবস্থা, কিন্তু ন্যায় বিচারের সংজ্ঞা পাল্টে যাচ্ছে ক্ষমতায় কে আছে তার উপর। এখানেই বাংলাদেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট। 5ই আগস্ট 2024 শেখ হাসিনা ক্ষমতা হারালেন। 1 ডিসেম্বর 2024 হাইকোর্ট 21 আগস্ট মামলার সব 49 আসামিকে খালাস করে দিল। হাইকোর্ট তদন্ত এবং সম্পূরক অভিযোগপত্রের আইনগত ভিত্তি এবং সাক্ষ্য প্রমাণ নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। পরে 4 সেপ্টেম্বর 2025 প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে খালাস বহাল রাখে। আমাদের মনে রাখতে হবে এই সেই প্রধান বিচারপতি যিনি 2024 সালে আদালত দখল করে প্রধান বিচারপতি হয়েছিলেন। আদালত বিশেষ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো স্বেচ্ছায় দেওয়া হয়েছিল কিনা তা নিয়েও গুরুতর সন্দেহ প্রকাশ করে। আইনের হিসাবে তারেক রহমান এবং অন্যান্যরা এখন নির্দোষ, এই সত্য আমাদের স্বীকার করে নিতেই হবে। কিন্তু একই সঙ্গে আরেকটি সত্যও তো আছে, সেই সত্যও তো তুলতে হবে। 24 জন মানুষকে তো হত্যা করা হয়েছিল। আদালত হামলাটি কাল্পনিক বলেনি। আদালত স্বীকার করেছে যে 21 আগস্টের গ্রেনেড হামলা হয়েছিল এবং তাতে তারেক রহমানকে ফাঁসানো হয়েছে বা তারেক রহমানকে শাস্তি দেওয়া হয়েছে, যেটা আদালত মানছে না। কিন্তু আদালত সব অপরাধীকে নির্দোষ করে দিল। সুতরাং সবাই যদি নির্দোষ হয় তাহলে অপরাধী কারা? আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, হাইকোর্ট স্বাধীন এবং সুষ্ঠু পুনঃতদন্তের প্রয়োজনীয়তার কথা বললেও আপিল বিভাগ সেই পর্যবেক্ষণ বাদ দিয়ে দিল। ফলে 22 বছর পরে রাষ্ট্র এমন জায়গায় এসে দাঁড়ালো যেখানে ভয়াবহ একটি রাজনৈতিক হত্যাকাণ্ড আছে, মৃত মানুষ আছে, আহত মানুষ আছে, কিন্তু আইনের চোখে চিহ্নিত কোনো হত্যাকারী নেই। এখানেই বাংলাদেশের ইতিহাস প্রায় অবিশ্বাস্য হয়ে ওঠে। 2018 সালে তারেক রহমান 21 আগস্ট মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। 2024 সালে খালাস, 2025 সালে সর্বোচ্চ আদালতে খালাস চূড়ান্ত, 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জয়, 17ই ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ। অন্যদিকে যে লুৎফুজ্জামান বাবরের মৃত্যুদণ্ড হয়েছিল তিনিও খালাস পেয়ে 2026 সালের নির্বাচনে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এখানে বলা আমার ঠিক হবে না যে আদালত তাদের প্রধানমন্ত্রী বা এমপি বানিয়েছে। ভোটার এবং সাংবিধানিক প্রক্রিয়াতেই সেটা হয়েছে। সাংবিধানিক প্রক্রিয়া এবং ভোটার, মনে রাখতে হবে, আমরা এবং মামুরা মার্কা নির্বাচনে, যেখানে প্রধান বিরোধী দল ছিল না। 21 আগস্টের গ্রেনেড হামলায় যে প্রধান বিরোধী দল নিশ্চিহ্ন হয়ে যেতে পারত। আদালতের খালাস তারেক রহমান বা লুৎফুজ্জামান বাবরের সামনে থাকা সবচেয়ে বড় আইনি বাধাটি সরিয়ে দিয়েছে, এটি সত্য। ফলে ইতিহাসের পরিহাসটি কিন্তু থেকে যাচ্ছে। যে ব্যক্তি এক আদালতে বাংলাদেশের অন্যতম ভয়াবহ রাজনৈতিক হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, কয়েক বছরের মধ্যে তিনি আরেক আদালতে সম্পূর্ণ খালাসপ্রাপ্ত হয়ে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার সর্বোচ্চ পদে বসেছেন, এমন ঘটনা গণতান্ত্রিক ইতিহাসে বিরল। এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, তারেক রহমান ব্যক্তিগতভাবে দোষী না নির্দোষ শুধু সেটি নয়, আরো বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠান, আদালত, বিচার ব্যবস্থা। বিএনপি আমলে তদন্তের এক সংস্করণ, 11-তে আরেক সংস্করণ, আওয়ামী লীগ আমলে সম্পূরক তদন্ত, 2018 সালে দণ্ড, শেখ হাসিনার পতনের কয়েক মাস পরে 2024 সালে সবাই খালাস। পরের বছর সর্বোচ্চ আদালতে সেই খালাস আবার চূড়ান্ত। এটা কি নিছক বিচারিক বিবর্তন? হতে পারে। আইনজীবীরা বলবেন উচ্চ আদালত নিম্ন আদালতের ভুল সংশোধন করেছে। এটি আপিল ব্যবস্থার উদ্দেশ্য। স্বীকারোক্তি যদি নির্যাতনে নেওয়া হয়, দুর্বল প্রমাণে কাউকে সাজা দেওয়া যাবে না। এই যুক্তি আইনগতভাবে অত্যন্ত শক্তিশালী। কিন্তু নাগরিকের এই প্রশ্নটাও তো বৈধ। নাগরিক হিসাবে এই প্রশ্ন মানুষ তুলছে যে বাংলাদেশের অত্যন্ত রাজনৈতিক মামলাগুলোর ফলাফল কেন এত ঘন ঘন ক্ষমতার পালাবদলের সঙ্গে মিলে যায়? এই প্রশ্নের উত্তর কোনো দলীয় স্লোগানে নেই। আপনারা পাবেন না, আমি তো পাইনি। স্বাধীন বিচার ব্যবস্থা থাকলে সরকার বদলাবে, কিন্তু প্রমাণের মানদণ্ড তো বদলানোর কথা নয়। অপরাধীর রাজনৈতিক পরিচয় বদলাবে, কিন্তু আইন তো বদলাবে না। এটাই তো রুল অফ ল, তাই না? এটাই তো আইনের শাসন। বাংলাদেশে সেটি কি আছে? সেটি কি হয়েছে?
আমার শেষ প্রশ্নটা বাংলাদেশের বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী, সুশীল সমাজ এবং গণতন্ত্রের সার্টিফিকেট বিতরণকারীদের কাছে। আপনারা শেখ হাসিনার আমলের প্রতিটি কর্তৃত্ববাদী আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন, তোলা উচিত ছিল, কিন্তু 21শে আগস্ট নিয়ে একই তীব্রতায় প্রশ্ন কোথায় বলেন তো? আপনারা কি জানতে চান না 21শে আগস্টের গ্রেনেড হামলা হয়েছিল কিনা? হয়ে থাকলে সবাই খালাস পেয়ে গেল কি করে? কোনো আসামি নেই কেন? কোনো হত্যাকারী নেই কেন? 24 জন মানুষকে কে হত্যা করেছিল? আপনারা কি জানতে চান না কেন জজ মিয়ার মতো একজন মানুষকে ব্যবহার করে তদন্ত ঘুরিয়ে দেওয়া হয়েছিল? আপনারা কি এও জানতে চান না যে রাষ্ট্রের তদন্ত সংস্থাগুলো তখন কাদের নির্দেশে কাজ করছিল? আপনারা কি জানতে চান না যে মামলায় 2018 সালে 49 জন দোষী, 2024 সালে তারা সবাই কিভাবে নির্দোষ হয়ে গেল? আপনারা কি জানতে চান না তাহলে প্রকৃত অপরাধীর কোথায়? কারা গ্রেনেড হামলা করলো? একজন মানুষের খালাসকে প্রশ্ন করা আর আদালতের রায় অস্বীকার করা এক কথা নয়। তারেক রহমান আইনের চোখে আজ নির্দোষ, এটি মেনে নিয়েই এই প্রশ্ন করা যায় যে বাংলাদেশের রাষ্ট্র তাহলে 21শে আগস্টের হত্যাকারীদের শনাক্ত করতে ব্যর্থ হলো কেন? এবং সেটাই আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ 21শে আগস্টের ইতিহাস তারেক রহমানকে দিয়ে শুরু হয়নি, তারেক রহমানের খালাস দিয়েও শেষ হয় না। সেই ইতিহাসে 24টি মৃতদেহ আছে, আইভি রহমানের ছিন্ন ভিন্ন শরীর আছে, শত শত আহত মানুষের শরীরে আজও স্প্লিন্টার আছে, জজ মিয়ার সাজানো স্বীকারোক্তি আছে, রাষ্ট্রীয় তদন্তের ব্যর্থতা আছে, একটি বিচারিক আদালতের দণ্ড আছে, একটি হাইকোর্টের সম্পূর্ণ বিপরীত সিদ্ধান্ত আছে, আর একটি সর্বোচ্চ আদালতের চূড়ান্ত খালাসপত্র আছে, আর আছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি একসময় এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। বাংলাদেশের এই মুহূর্তের বিচার ব্যবস্থা তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত সবাইকে খালাস দিয়ে অন্তত একটি বিষয় অস্বীকার করেনি। 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল, 24 জন মানুষ নিহত হয়েছিলেন, শত শত মানুষ আহত হয়েছিলেন, অনেককেই স্থায়ীভাবে পঙ্গু করেছিল এই হামলা। আদালত শুধু এটুকু বলছে যে যাদের বিরুদ্ধে রাষ্ট্র মামলা করেছিল তাদের বিরুদ্ধে অভিযোগ আইনসম্মত এবং নির্ভরযোগ্য প্রমাণে প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় প্রশ্নটি দাঁড়িয়েছে, গ্রেনেডগুলো কি নিজের পায়ে হেঁটে বঙ্গবন্ধু এভিনিউয়ে গিয়েছিল, নিজেই ফেটে গিয়েছিল, নাকি সেই বহুল আলোচিত ভ্যানিটি ব্যাগ তত্ত্ব অনুযায়ী শেখ হাসিনা নিজেই গ্রেনেড নিয়ে গিয়ে নিজের জনসভায় হাজির হয়েছিলেন? নিশ্চয়ই না। তাহলে কেউ না কেউ সেই গ্রেনেড সংগ্রহ করেছে, কেউ না কেউ তা বহন করেছে, কেউ হামলার পরিকল্পনা করেছে, কেউ হামলাকারীদের সহায়তা করেছে, কেউ গ্রেনেড ছুঁড়েছে, এবং হামলার পর কেউ না কেউ তদন্তকে ভুল পথে নেওয়ার চেষ্টা করেছে। আরো বড় কথা হলো, গ্রেনেড হামলায় শেখ হাসিনার মৃত্যু নিশ্চিত না হওয়ায় তাকে গুলি করা হয়েছে। মাহবুব নামে একজন শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন, তার মাথার পেছন দিয়ে গুলি লেগে মুখ দিয়ে বেরিয়ে গেছে। বলুন, এও মিথ্যে? এই প্রশ্ন আপনারা করবেন না? কারণ জজ মিয়ার নাটক তো বাংলাদেশের কল্পকাহিনী নয়, সেটিও এই মামলার ইতিহাসের অংশ। তাহলে প্রশ্ন হচ্ছে, এসব করলো কারা? তারা আসলে কারা? আজকের আদালত যদি মনে করে 2018 সালের বিচারিক আদালত ভুল ব্যক্তিদের সাজা দিয়েছিল, সেটি আদালতের এখতিয়ার, কিন্তু সেই সিদ্ধান্তের পর দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং তখনই রাষ্ট্রের দায়িত্ব আরো বেড়ে যায়। কারণ নির্দোষ মানুষকে সাজা দেওয়া যেমন অন্যায়, তেমনি 24 জন মানুষকে হত্যা করার পর প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের না করাও ন্যায় বিচারের ভয়াবহ ব্যর্থতা। সুতরাং বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা যদি প্রমাণ করতে চায় যে তারা ইউনূস সরকারের কিংবা তারেক রহমান সরকারের অনুগত কোনো বিচার ব্যবস্থা নয়, তাহলে 21শে আগস্টের গ্রেনেড হামলার প্রকৃত পরিকল্পনাকারী এবং হামলাকারীদের শনাক্ত করার জন্য নতুন, স্বাধীন এবং বিশ্বাসযোগ্য তদন্তের নির্দেশ দেওয়া উচিত। কি উচিত নয়? বিশেষ করে হাইকোর্ট যখন এক পর্যায়ে পুনঃতদন্তের প্রয়োজনীয়তার কথাও বলেছিল, তখন এই প্রশ্ন তো আরো যৌক্তিক হয়ে ওঠে। রাষ্ট্রকে বলতে হবে, পুরনো তদন্ত ভুল হলে নতুন তদন্ত হলো না কেন, বা নতুন তদন্ত কোথায়? পুরনো আসামিরা নির্দোষ হলে প্রকৃত আসামিরা কারা? প্রায় 22 বছর পরেও কেন বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক হত্যা চেষ্টাগুলোর একটির কোনো দোষী ব্যক্তি আইনের সামনে এখনো নেই? কিন্তু সম্ভবত সেই প্রশ্ন কেউ তুলবে না, কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় বিবেক বহুদিন ধরেই রাজনৈতিক পক্ষপাতের রোগে আক্রান্ত। ক্ষমতা বদলালে ইতিহাসের ভাষা বদলায়, মামলার চরিত্র বদলায়, অপরাধের ব্যাখ্যা বদলায়, আদালতের রায়ও বদলে যায়। আর বাংলাদেশের তথাকথিত সুশীল বিবেকের একটি বড় অংশ যেন কুষ্ঠ রোগে আক্রান্ত। না, শারীরিক কুষ্ঠ নয়, বিবেকের কুষ্ঠরোগ।
যে ঘটনায় 24টি মানুষের জীবন গেছে, শত শত মানুষ সারা জীবনের জন্য আহত হয়েছে, দেশের প্রধান রাজনৈতিক দলের নেতৃত্বকে একসঙ্গে হত্যার চেষ্টা হয়েছে, সেই ঘটনার বিচার শেষ হয়ে যাচ্ছে এমন এক জায়গায় যেখানে হামলা আছে, নিহত আছে, আহত আছে, গ্রেনেড আছে, শুধু হামলাকারী নেই। এর চেয়ে ভয়ঙ্কর বিচারিক পরিহাস আর কি হতে পারে বলেন? 21শে আগস্টের হামলা নিয়ে আজ তাই সবচেয়ে সহজ সরল প্রশ্নটি সবচেয়ে কঠিন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। গ্রেনেড হামলা যদি সত্যি হয়ে থাকে, মানুষ যদি সত্যি মারা গিয়ে থাকে, তাহলে গ্রেনেড হামলাকারী বলে বাংলাদেশে কেউ নেই কেন? যতদিন রাষ্ট্র এই প্রশ্নের উত্তর দিতে না পারবে, ততদিন 21শে আগস্টের মামলা শেষ হবে না। আদালতের নথিতে শেষ হতে পারে, রাজনৈতিক বক্তৃতায় শেষ হতে পারে, কোনো সরকার সেটিকে ইতিহাসের পাতা থেকেও সরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু 24টি মৃতদেহের সামনে, তার পরিবারের সামনে সেই প্রশ্ন বেঁচে থাকবে। আর বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাসের পাতায় জল জল করবে এই প্রশ্নটি, 21শে আগস্টের গ্রেনেড হামলাকারী আসলে কে বা কারা? এর পেছনের নেতৃত্ব দানকারী, সিদ্ধান্ত গ্রহণকারী, পরিকল্পনাকারী আসলে কে বা কারা? ভালো থাকবেন সবাই।